গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে ফিরে এলাম আমি বরাবরের মতন অপরাজিতা। আজকের নিবেদন বিমল করের লেখা ছোট একটি গল্প। আজকের গল্পের নাম খিল। আশা করি সঙ্গেই থাকবেন অপরাজিতার। যার আসার কথা তার চিহ্ন খুঁজে পাওয়া গেল না স্টেশনে। তার বদলে ইন্টার ক্লাস কম্পার্টমেন্ট থেকে ও নেমে এলো। নেমে আসতেই মুখোমুখি দেখা মাধবী চৌধুরী। চেন বাঁধা ফক্সটেরিয়ারটা আলগা পেয়ে সুধাংশুর ত্রিসীমানা ছাড়িয়ে ছুট। ঠোঁটের সিগারেট ঝুলতে থাকলো ঠোঁটেই। চোখে চোখ রেখে সুধাংশু বলল অবাক হয়ে, তুমি? তাই তো, তুমি এখানে? মাধবী বিস্ময় প্রকাশ করল। কুলি এসে সুটকেস আর হোল্ডল নামিয়ে নিয়েছে মাধবীর। হাঁটতে শুরু করলো দুজনেই প্ল্যাটফর্ম দিয়ে। সুধাংশু ডাকছিল উচ্চস্বরে, জিমি জিমি, কামন জিমি। ফক্সটেরিয়ার প্রভুর ডাকে সাড়া দিয়ে ছুঁই না ছুঁই করে পাশে পাশে চলছিল। ওদের মধ্যে আর কোনো কথা হয়নি, সেই তুমিতেই থেমে আছে। প্ল্যাটফর্মের বাইরে এসে সুধাংশু এগিয়ে গেল তার গাড়ির দিকে। হরিতকি গাছের ছায়ায় সুধাংশুর 2 সিটার দাঁড়িয়ে। কুলিটাও গাড়ির দিকে এগিয়ে চলেছিল সুধাংশুর পিছন পিছন। মাধবী ডাকল, এই কুলি। কুলি সে ডাক শুনতে পেল না। শুনতে পেল সুধাংশু। শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। পিছু ফিরে তাকিয়ে দেখা কয়েক পা দূরে মাধবী দাঁড়িয়ে পড়েছে। পা বাড়াবে কি বাড়াবে না একটু বুঝি ভেবে সুধাংশু এগিয়ে এসে মাধবীর কাছে দাঁড়ালো। হেসে বলল, ওর আর দোষ কি? ও ভেবেছে আমি তোমায় অ্যাটেন্ড করতে এসেছিলাম। মোটরে মাল তুলছে। জ্বালাতন, ডাকো তো ওকে। মাধবীর চোখে বিরক্তি ফুটল। ডাকবো কেন? তুলছে যখন ভালোই করেছে। কোথায় যাবে তুমি বলো, নামিয়ে দিয়ে যাব। যাবার কোনো ঠিকানা নেই, এক রাতের মতন মাথা গোজা জায়গা খুঁজে নিতে হবে। সে কি? আমি অবশ্য ভেবে এসেছিলাম এখানে মেয়ে স্কুলের টিচারদের আস্তানায়। মাধবীর কথা শেষ হয়নি। একটা সাইকেল রিক্সা ওদের কাছে এসে থামলো আর রিক্সা থেকে নামতে নামতে এক ভদ্রলোক সুধাংশুর দিকে তাকিয়ে বিগলিত হাসি হেসে নমস্কার জানালো করজোরে। স্যার, আপনি? সুধাংশু ঠোঁটের কোণে একটু হাসি টেনে একটা হাতের কটি আঙুল কপালের কাছাকাছি এনে মাথা হেলালো। বলল, ভালো তো? আগে হ্যাঁ। ভদ্রলোক যেন কৃতার্থ বোধ করলেন। রিক্সাওয়ালাকে পয়সা হিসেব করে দিতে দিতে কয়েকবার তাকালেন সুধাংশু আর মাধবীর দিকে। দাঁড়িয়ে থেকে দুজনায় অস্বস্তি বোধ করছিল, বেশ বোঝা গেল। এসো, সুধাংশু বলল। মাধবী ভাবল টিচারদের কোয়ার্টার্সেই তাকে হয়তো নামিয়ে দিবে সুধাংশু। গাড়িতে ওরা পাশাপাশি। একটা মোড় ঘুরে গাছের ছায়া ছায়ায় পিচের যে রাস্তাটা সোজা চলে গিয়েছে, সুধাংশু সেই রাস্তা দিয়ে গাড়ি ছুটিয়ে দিল। তুমি কি মেয়ে স্কুলের টিচারের ইন্টারভিউ দিতে এসেছ? মাথা নাড়ল মাধবী। কালকেই তো ইন্টারভিউ, সুধাংশু আবার বলল। তুমি দেখছি সব খবরই রাখো। রাখতে হয়, হাসল সুধাংশু, কিন্তু এ চাকরি তো তোমার হবে না। কেন? লোক নেয়া কি আগে হয়ে গিয়েছে? না। তবে প্রাইভেটে কোনো ক্যান্ডিডেট? না না, নট দ্যাট। আমি অ্যাপ্রুভ করব না। মাধবীর কাছে হেঁয়ালি ঠেকছিল সুধাংশুর কথাবার্তা। সেকেন্ড গিয়ারে গাড়ি তুলে সুধাংশু বলল, রিক্সা থেকে যে ভদ্রলোক নামলেন তখন, উনিই বলরাম বাবু, স্কুলের সেক্রেটারি। অতি সজ্জন ব্যক্তি। আজই স্কুলের কমিটি মেম্বারদের বাড়ি বয়ে গিয়ে খবরটা জানিয়ে দেবেন যে স্কুলের প্রেসিডেন্ট একটি সুন্দরী মহিলাকে কলকাতা থেকে আনিয়েছেন স্কুলের হেডমিস্ট্রেসের পদে বরণ করে নেবার জন্য। স্বচক্ষে স্টেশনে তিনি দেখে এসেছেন সে দৃশ্য। সুধাংশু হঠাৎ একটা ব্রেক কষল, হাসল আপন খেয়ালেই। তারপর বলল, আমি এখন ব্যাচেলার। বলরাম বাবুরা সেজন্যই তো বড়ই উদ্বিগ্ন থাকেন, কিন্তু নেহাতি মুনসেফির জোরে। প্রেসিডেন্ট কিনা, তাই একটু মুশকিল। মাধবী হঠাৎ অত্যন্ত অসহায় বোধ করল। অসহায় এবং সাথে বিরক্ত। কি আশ্চর্য, আমি তো
জানতাম না তোমার সঙ্গে এভাবে দেখা হতে পারে। আমিও জানতাম না। তোমার শেল্টার তো আমি চাইনি। আমিও তোমায় শেল্টার দিতে আসিনি, কিন্তু এখন দিচ্ছি। মাধবী চুপ। তুমি কি আগের স্কুলে চাকরি ছেড়ে দিয়ে এসেছ? না। তবে দুশ্চিন্তা নেই। এখানে চাকরি করলে তোমায় নিয়ে আড়ালে কথা হবে, আমিও বাদ যাব না। আমাদের এই হঠাৎ দেখা হওয়াটাই অভিশাপ হলো তোমার পক্ষে। মাধবী আশা ভরসা ছেড়েই দিয়েছিল। অনেক কটা টাকা যাতায়াতেই অযথায় খরচ হয়ে গেল, তাই মনটা তার খচখচ করছিল। চাকরি পেলেও সুধাংশু যে স্কুলের প্রেসিডেন্ট, সেখানে মাধবীও থাকত না। সুধাংশুর শেষ কথাটা কানে যেতে মাধবী মুখ ফিরিয়ে দেখল তাকে। তাদের দুজনে হঠাৎ দেখা হওয়াটা যে মাধবীর পক্ষে অভিশাপ বিশেষ, এ সত্য অনেকদিন আগেই জানা হয়ে গিয়েছিল তার। কাজেই কথাটা নতুন নয়। তবে নতুন করে আবার শোনা গেল। ডাউন ট্রেনে তবে আমি ফিরে যাই। কখন ট্রেন? মাধবী শুধালো। সন্ধেবেলায়। সারাদিন আর গাড়ি নেই? ছিল খুব ভোরে, প্রায় শেষ রাতেই বলা চলে। আবার চুপ দুজনেই। সুধাংশুর শার্টের কলার হাওয়ায় উঠছে, মাধবীর চুলগুলো মুখে কপালে উড়ে পড়ছে, জড়িয়ে যাচ্ছে চশমায়। কোথায় যাচ্ছি? মাধবী সামনের দিকে তাকিয়ে মৃদু গলায় বলল, আমার বাংলোয়। সুধাংশু আরেকটা মোড় ঘুরে স্পিড কমিয়ে আনলো মোটরের। টেবিলে খেতে বসেছে দুজনে। স্নান সেরে হালকা সবুজ রঙের শাড়িটি পরেছে মাধবী। চুলগুলো সদ্য ভিজে এলো হয়ে পিঠে ছড়িয়ে রয়েছে, মুখে সামান্য একটু পাউডারের ছিটে। সুধাংশুর পরনে পাজামা, গায়ে হাফহাতা শার্ট। ঘরটা বেশ ঠান্ডা। মাথার উপর ফ্যানটাও ঘুরছে ধীরে। দরজায় খস ঝুলছে, শার্সি আধবে যেন। বেশ একটা ছায়াচ্ছন্ন স্নিগ্ধতা। বছরে বেশ রোগা হয়ে গিয়েছ তুমি। সুধাংশু চামচে করে মুখে ভাত তুলতে তুলতে বলল, তুমি বেশ মোটা হয়েছ। মাধবী চোখ না তুলেই হাসল। অ্যালকোহলিক ফ্যাট নয়, আমি কি তাই বলেছি? এবার চোখ তুলল মাধবী। ভালো আছো, ভালো থাকছো, খাচ্ছ, মনে সুখ আছে। সুখ আছে, তবে চিত্তে শান্তি নেই, হাসল সুধাংশু। মাধবীর মুখ দিয়ে বেভাস বেরিয়ে গেল, একটা বিয়ে করে ফেলো। ভাবছি করব, ঠিক করেই ফেলেছি। আজই একটি পাত্রী আসার কথা ছিল। বাবা, বাড়ি বয়ে এসে কন্যাপক্ষ কন্যা দেখিয়ে নিয়ে যাচ্ছে? মাধবী ঠোঁট উল্টায়। কন্যাপক্ষ বলতে কন্যাই শুধু, তিনি একাই আসছিলেন। তাকে আনতেই তো স্টেশনে গিয়েছিলাম। মাধবীর চামচ থেকে মাছের টুকরোটা প্লেটে পড়ে গেল। চোখ তুলতেই দেখে সুধাংশু ওর দিকে তাকিয়ে হাসতে থাকল। চোখ নামিয়ে নিল মাধবী। আশ্চর্য একটা অস্বস্তিতে সংকুচিত হয়ে উঠল। চুপ করে থাকার আবহাওয়াটা যেন আরো অস্বস্তিকর হয়ে উঠতে লাগলো। তবে তো তুমি হতাশ হলে? মাধবী কোনো রকমে আবহাওয়া তরল করতে লঘু কণ্ঠে বলল, একরকম তাই। তবে লাভ, তোমার সঙ্গে দেখা হয়ে গেল। আমার কিন্তু লোকসান। মাধবী এবার শব্দ করে হাসল। আবহাওয়াটা আরো তরল করতে চায়ও। একটু পরে মাধবী বলল, যিনি আসছিলেন তিনি বুঝি তোমার পূর্ব পরিচিতা? হ্যাঁ। সন্ধ্যের ডাউন ট্রেনে ফেরার জন্য মাধবীর তাড়া ছিল হয়তো, কিন্তু দুপুরে ঘুমিয়ে পড়েছিল বেচারি। সারা রাত্রি ট্রেন জার্নি করে এসেছে, মনে যথেষ্ট উদ্বেগও বুঝি ছিল। ঘুম হয়নি হয়তো রাত্রে। সুধাংশুর বাংলোর ঠান্ডা নিরিবিলি ঘরে নরম বিছানায় শুয়ে ঘুমিয়ে একেবারে কাদা। ঘুম ভাঙল যখন, তখন বিকেলের প্রায় শেষ। গোধূলির আলো শিশু গাছের পাতায় ফিকে হয়ে এসেছে। তবু তাড়াতাড়ি করে কাপড় ছেড়ে বেরিয়ে এলো মাধবী। সুধাংশু গাড়ি বের করলো গ্যারেজ থেকে। স্টার্ট দিয়ে বলল, আর মাত্র 10 মিনিট। পারবে কি গাড়ি ধরতে? তোমার দয়া হলেই পারব। সুধাংশু সাধ্যমতো স্পিড তুলেছিল গাড়িতে, কিন্তু মাঝপথে গিয়ে অচল হলো টু সিটার। পেট্রোল ফুরিয়ে গেছে। তাড়াতাড়িতে বেরোবার সময় ট্যাঙ্কটা ভর্তি করে নেয়নি সুধাংশু, ভুলে গিয়েছিল একেবারেই। মাধবী রাস্তায় নেমে এসেছিল, কপালে বিরক্তি ফুটিয়ে বলল, এখন কি করি? চলো হেঁটে হেঁটে বাড়ি ফিরি। বাংলোয় গিয়ে পেট্রোল সমেত লোক পাঠাবো, গাড়ি নিয়ে যাবে।
আশ্চর্য! মাধবী ভ্রু কুঞ্চিত করলে। তোমার গাফলিতোর জন্যই এত দুর্ভোগ। এখন রাত আবার কাটাতে হবে। উপায় কি? সুধাংশু ট্রাউজারের পকেট থেকে রুমাল বের করে ঘাড় মুছতে মুছতে বলল। রাত্রে খাবার টেবিলে বসে ওরা এমন সব কথাবার্তা শুরু করলো যার সঙ্গে নিজেরা কোনোভাবেই যুক্ত নয়। দুজনেই কেমন যেন সচেতন, কোনো রকমের ব্যক্তিগত কথা যেন কোনোভাবেই না উঠে পড়ে, তারা সেটা নিয়েই ব্যস্ত ছিল। সুধাংশু হয়তো বলল, এখানে মাংসটা সবসময় অ্যাভেলেবল, মাছ বড় একটা পাওয়াই যায় না। তোমরা রান্নাবান্না বেশ ভালোই করো দেখছি। হ্যাঁ, লোকটাকে বিস্তর তোষামত করে রেখেছি। কিংবা কথা ওঠে, এখানে বর্ষাকালে ব্যাঙরা যখন ডাকে তখন তার শব্দ কি লোভনীয়, অথবা আশ্বিন মাসের সকাল কি সুন্দর এখানে। মাধবী কথা প্রসঙ্গে 2-4 জন বন্ধুর খবর দেয়। কে বিয়ে করেছে, কে মরেছে, কে স্কলারশিপ নিয়ে বিলেতে গেল, এই সব। খাওয়া শেষ হলে আরো একটু গল্প হলো। তারপর সুধাংশু বলল, কালকে ভোরে ট্রেনেই যাচ্ছ তাহলে? নিশ্চয়ই। আর্লি মর্নিংয়ে ট্রেন, 5টা 7-এ। আমি তৈরি থাকব। তুমি অনুগ্রহ করে উঠলেই আমি বাঁচি বাবা। এখন মাধবীকে অন্যরকম দেখাচ্ছিল। রুক্ষতা যদিও বা একটু থেকে থাকে চোখে, কিন্তু সেই রুক্ষতা ওর সৌন্দর্য হরণ করেনি, বরং একটু বুঝি দীপ্তই মনে হচ্ছে। গায়ের শাড়িটা আবার পাল্টেছে মাধবী। এবার পরনে ঘন নীল শাড়ি, প্রান্তে সরু জরির পাড়, ব্লাউজটা সাদা, হাতে একটি লতার কাজ, খোঁপাটা এলো করে বাঁধা, ঘাড়ের ভেঙে এসে পড়েছে। পাতা সমেত 2টি বেলকুড়ি ওর চুলে। সুধাংশু মাধবীর এই রূপ লক্ষ্য করছিল কিনা তা স্পষ্ট বোঝা গেল না। টেবিল থেকে উঠে শোবার ঘরে এসে বলল, এইটে তোমার, পাশেই আমি থাকলাম। সুধাংশু একটু তাকালো এদিক ওদিক, তারপর বলল, ওদিকের সব দরজাই বন্ধ, এইটাই খোলা, আমি পাশেই থাকলাম, খিল বন্ধ করে দিও। মাধবী কোনো কথা বলল না। সুধাংশুই দরজাটা টেনে দিল। মাঝরাত হবে তখন বুঝি। মাধবীর একটু বুঝি তন্দ্রা এসেছিল। বুকটা ধুকধুক করে উঠল। পাশের ঘরে কিসের যেন একটা শব্দ উঠল। ঘর অন্ধকার। মাধবী সেই অন্ধকারেই দরজার দিকে তাকালো তীক্ষ্ণ চোখে। অনেকক্ষণ অসাড় হয়ে পড়ে থাকল। এই বুঝি, না, কেউ তো নেই। সুধাংশুর গালে মশারির একটা অংশ হাওয়ায় ফুলে এসে ঠুকতেই চমকে উঠেছিল। কাঠ হয়ে শুয়ে থাকলো চোখ বুঝে। স্পর্শটা কি গভীর হবে? অনেক অনেকক্ষণ কেটে গেল। মনে হলো না আর কোনো স্পর্শ পাওয়া সম্ভব। তবে যা ভেবেছিল তা না। মাধবী, সুধাংশু ডাকলো দরজায় দাঁড়িয়ে। উঠেছি। ঘরের ভেতর থেকে জবাব এলো মাধবীর সঙ্গে সঙ্গে। বাতি জ্বলে উঠল। দরজা খুলে গেল, কোনো শব্দ শোনা গেল না। 4:30 বাজে। মাধবীর দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকাতে তাকাতে বলল সুধাংশু, মুখ ধুয়ে নাও, আমি একটু চা করে আনছি। চা খেতে বসে বারবার হাই তুলছিল মাধবী। সুধাংশু বলল, রাত্রে এক ফোঁটাও ঘুম হয়নি বুঝি? হ্যাঁ, জেগেই ছিলাম। ভয়ে নাকি? সুধাংশু হাসল। ভয়? মাধবী চোখ ভরে তাকালো সুধাংশুর মুখে। সুধাংশুও তাকিয়ে আছে। খিল তো তোমার ঘরে ছিলই। সুধাংশু হঠাৎ কেমন যেন একটু আড়ষ্ট হয়ে বলল, খিল? মাধবী স্পষ্ট কণ্ঠে বলল, খিল তো খোলাই ছিল। সুধাংশু চুপ। চোখ নিচু করল, তাকালো দেয়ালে, দরজার দিকে। দরজাটার ওপাশে খিল ছিল না, সারা রাত খোলাই ছিল। আমিও জেগেছিলুম সারা রাত, আস্তে আস্তে বলল সুধাংশু। এ ঘরের এ পাশেও খিল ছিল না। দুজনাই চুপ। ফক্সটেরিয়ারটা এত সকালেও উঠে ডাক দিয়েছে। ট্রেনের টাইম হয়ে গেছে, হঠাৎ বলল সুধাংশু। চলো। মাধবী উঠে পড়ল। মোটরে উঠে দুজনেই চুপ। দুজনেই ভাবছিল, খিল তো সারা রাত খোলাই ছিল, তবে কেন? ওরা জানত না, আজ জানল। ট্রেন যখন স্টেশনে এসে গেছে এবং মাধবী উঠেছে কম্পার্টমেন্টে, তখনই জানল যে ভেতরের খিল এতদিনে
ভালো করেই লাগানো হয়ে গেছে ওদের দুজনারই, এবং যে কোনো উসিলায় কাছে এলেও পাশাপাশি ঘরে রাত কাটালেও কেউ এসে মাঝরাতে ডাকবে না কানে কানে। তা সত্ত্বেও সুধাংশু বাংলোয় ফিরে এসে ঘরটা ভালো করে নজর করে দেখেছে, এবং সেই সাদা কাঠের খিলো, মাধবীর কোনো চিহ্ন কোথাও যদি এক তিল পড়ে থাকত তাহলেও বুঝি ভাবা চলত মাধবী এসেছিল। কিন্তু কিছু নেই, এক বিন্দু ধুলো, একটু ভাঁজ, একটি মাথার চুলও নেই। সত্যিই কি মাধবী এসেছিল? সুধাংশু ভাবল। অথবা অন্য কেউ, কিংবা কেউই নয় হয়তো। এতক্ষণ পড়ছিলাম চমৎকার একটি ছোট গল্প, বিমল করের লেখা খিল। আশা করি সঙ্গেই ছিলেন আমার। ভালো থাকবেন সবাই এবং আশপাশের সবাইকে ভালো রাখবেন।